ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আপনার খুশির মাত্রাটাকে বাড়িয়ে তোলার জন্যই বর্ণাঢ্য আয়োজনে সেজেছে একুশে টেলিভিশনের পর্দা, এবং তারই ধারাবাহিকতায় চলছে আমাদের এই আয়োজন। অর্থাৎ 7 দিন ব্যাপী আমরা সাজিয়েছি এই সময়টাতে আপনাদের জন্য ঈদবাজ। আর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাহিদা আফরোজ সুমি। অলরেডি জেনে গেছেন যে এই আয়োজনে আমাদের সাথে একজন আমন্ত্রিত অতিথি থাকে, যার সাথে আসলে আমরা একটা দারুণ আড্ডায় মেতে উঠি, এবং আজও তার ব্যতিক্রম ঘটছে না। সেই সাথে থাকছে গান, এবং সাথে আরও জানবো কি কি আয়োজন রয়েছে আজকে পুরোটা দিন জুড়ে আপনাদের জন্য। আমাদের সাথে যিনি আজকে আমন্ত্রিত অতিথি, তার আসলে আমি ভক্ত, নিঃসন্দেহে তার কাজের ভক্ত। তিনি একজন অভিনয় শিল্পী, এবং তার কাজের পাশাপাশি আমি আর একটা জায়গাতে তার ভীষণ ফ্যান। সেটা হচ্ছে তিনি সুতি শাড়ি, অর্থাৎ আমাদের দেশীয় শাড়ি এত সুন্দর করে ক্যারি করেন এবং প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে পরেন, যেটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে, এবং আমিও আসলে সুতি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। সেই জায়গাতে একটা মিলও খুঁজে পাই যার সাথে। আর তিনি আসলে এরই মধ্যে তার অভিনয়ের দক্ষতা দিয়ে আমাদের মন জয় করেছেন, এবং শুধু আমাদের বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে বা বহির্বিশ্বেও দেশকে পরিচয় করিয়ে দিচ্ছেন তার কাজের মধ্য দিয়ে। আছেন আমাদের সাথে অভিনয় শিল্পী আইনুল পুতুল। ঈদ মোবারক পুতুল আপু, কেমন আছেন? অনেক ভালো আছি, ঈদ মোবারক। আর আমার সম্পর্কে এত এত বিশেষণ শুনে মানে স্টাক হয়ে গেছি, কি বলবো না বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। একটা কথাও এখানে বলার জন্য বলিনি। সত্যি আমি এখন পর্যন্ত আপনার যতগুলো প্রোগ্রাম দেখেছি বা যেখানেই আপনার উপস্থিতি দেখেছি, আপনি সুতি শাড়িকে এত সুন্দর করে ক্যারি করেন, যেটা আমার আসলে ভীষণ ভালো লেগেছে, এবং ভালো লাগাটা আসলে প্রকাশ করা উচিত, আমার কাছে সেটাই মনে হয়। আর এরকম একটা বিশেষ দিন পেয়েছি যেখানে প্রকাশ করা একদম উচিত, অনুচিত কাজ নয়। থ্যাংক ইউ সো মাচ যে আমাকে প্রথম কেউ বলল, মানে কেউ হয়তো বা নোটিস করেছে যে আমি সুতি শাড়ি পরি, বা যেখানে যাই না কেন আমি শাড়িটাকে প্রেফার করি অন্য ড্রেসের ক্ষেত্রে। কেন জানি শাড়ি পরতেই আমার ভালো লাগে। শাড়ি বলি বা ড্রেস বলি বা যাই বলি না কেন, সেটা আমরা নিজেদেরকে গোছানোর জন্য করে থাকি, রাইট? নিজেদেরকে প্রেজেন্ট করি ওরকম ভাবে। একটা আস্ত পুতুল, তার আসলে গোছানোর কিছুই থাকে না, সে এমনি একটা গোছানো মানুষ। এবং নাট্যতত্ত্বে পড়া একটা মানুষ আসলে আপাদমস্তক একজন শিল্পী। সেই শিল্পীর আলাদা করণীয় জায়গা অনেকগুলো থাকে, আলাদা করে তাকে নিজেকে প্রেজেন্ট করতে হয় না। সে আসলে এই যে আমাদের দেশকে প্রেজেন্ট করে। সব কিছু নিয়েই কথা বলবো, আপনার কাজ নিয়ে, বিশেষ করে সাঁতাও নিয়ে কথা বলবো, যেখানে আসলে দেশ থেকে, দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশে সেটাকে প্রদর্শনী করানোর ক্ষেত্রে আপনার যে ভূমিকা, বা আপনি গিয়েছেন সাথে, আপনার অভিনয় দেখেছে তারা, সেটা নিয়েও কথা বলবো। কিন্তু একটু ঈদ নিয়ে কথা বলতে চাই। ঈদের শাড়ি কিনেছেন? ঈদের শাড়ি কিনিনি, গিফট পেয়েছি। ওকে। নিজে কেনা হয় না আসলে, মানে আমার অনেক ছোটবেলা থেকেই আমি আর ঈদের জন্যে হয় না কেনাকাটা করা, সেটা কেন জানি আমার হয়ে ওঠেনি। মানে একেবারেই আমি বলবো ক্লাস 6-এর পর থেকে আমি আসলে কখনোই ঈদে জামা কাপড় নিতাম না। আচ্ছা, এটা কোনো রিজন ছিল না, ওভাবে নেওয়া হতো না, কিন্তু প্রচুর গিফট পেতাম, হয়তোবা গিফট পেতাম বলে আমার নিজে কেনা হতো না। ঈদ পার হলো, অর্থাৎ দুটো দিন পার করে আজ তৃতীয় দিনে আমরা। কেমন কাটালেন ঈদ? কেমন ছিল? একটু ব্যস্ততার মধ্যেই গিয়েছে আসলে। ঈদের আগের দিন পর্যন্ত আমার শুটিং ছিল, তো যে কারণে চাঁদ রাতে, আসলে চাঁদ রাতটা কিন্তু ভীষণ উপভোগ করে অনেকেই, আর ঢাকা শহরটা তো একদম খালি হয়ে যায়। তো আমি সেটা পারিনি। ঈদের আগের দিন পর্যন্ত রাত অবধি আমাকে কাজ করতে হয়েছে। তারপরের দিন তো আসলে ঈদটা পুরোটা দিনই আসলে ব্যস্ততার মধ্যেই গিয়েছে। বাসায় গেস্ট আসা, রান্নাবান্না করা। রান্না করেন? হ্যাঁ, রান্না করি। আচ্ছা, আপনার কোন খাবারটা সবাই খুব প্রশংসা করে? এটা হচ্ছে সেমাই, আর এটা হচ্ছে শুটকি মাছ। আচ্ছা, আমার খুব প্রিয়। সেমাই ছাড়া মনে হয় যে ঈদ পরিপূর্ণ হয় না, আমার কাছে এরকম মনে হয়। রাইট, রাইট। সো এবারেও বানানো হয়েছে নিশ্চয়ই। আর আলাদা করে কোনো প্ল্যান আছে? কারণ আপনারা আসলে এই ঈদের আখ্যান থেকে, আমাদের প্রত্যেকটা উৎসব মানে আপনাদের প্রচুর কাজ থাকে, কারণ আমাদেরকে এন্টারটেইন করা আপনাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। তো এই জায়গাটাতে এসে একটুখানি কাজটা একটু হালকা হয়, তাই না, ঈদের পর সময়টা? তো এই সময়ে বাইরে কোথাও যাওয়া বা ফ্যামিলিকে একটু ডিফারেন্ট ভাবে টাইম দেওয়া, এরকম কোনো প্ল্যান আছে? চেষ্টাটা থাকে যে ঈদের একটা দুটো দিন যেটাই আমরা পাই না কেন, বা আমি পাই না কেন, একেবারে ফ্যামিলির সাথে থাকা, ফ্যামিলিকে সময় দেওয়া, একটু কি বলবো, আমার দেশের বাড়ি জামালপুর, আমার একটু জামালপুরে যাওয়া, দাদার বাড়িতে যাওয়া,
আমার বাবা নেই, বাবা মারা গেছেন 2015-তে। বাবাকে রেখে এসেছি আমরা দাদা বাড়িতে। ওখানে আমি প্রত্যেকটা ঈদে আমি আসলে বাবার সাথে দেখা করতে যাই 2015-র পর থেকে। সো এটা মিস করি না আমি কখনো, যদি ঈদের দিনও না যাই, ঈদের পর দিন বা পরের দিন, এই যে যেমন আগামীকালে আমি যাব আসলে বাবার সাথে দেখা করতে। তো ঈদগুলো আসলে এরকমই হয়ে গেছে, মাকে নিয়ে বাবার সাথে দেখা করা, ফ্যামিলিকে সময় দেওয়া। কিন্তু খুব বেশি পারা যায় না কেন, মানে যদি আপনি আসলে অভিনয়ের সাথে জড়িত থাকেন এবং রেগুলার কাজগুলো করেন, তাহলে রেগুলার কাজগুলোর মধ্যে শুটিংটাও খুব দ্রুত চলে আসে পরপরই। মানে মনে হয় কি হুট করে সময়টা চলে গেল। একদমই খুব দ্রুতই আসলে আমাকে শুটিংয়ে চলে যেতে হবে, তো সময় খুব কম হাতে, আসলে যতটুকুন পারা যায় একেবারে আসছে পিছছে থাকতে চাই ফ্যামিলির সাথে। ফ্যামিলির সাথে খুব সুন্দর সময় কাটুক, এটাই হচ্ছে প্রত্যাশা। কাজের কথায় আসবো, নাটক নিয়ে পড়াশোনা ওই জায়গাটাতেও আসবো, কিন্তু তার আগে আমি একটু দর্শকদের সাথে কথা বলে তারপরে আসছি। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে কথা বলা মানেই জানিয়ে দেওয়া আজ ঈদের তৃতীয় দিনে আপনাদের জন্য বিশেষ কি আয়োজন রয়েছে পুরোটা দিন জুড়ে একুশে টেলিভিশনের পর্দায়। চলুন দেখে নেই। সকাল 9:30 বাংলা সিনেমা তোর কারণে বেঁচে আছি। আমাকে দেখে এখনো বুঝতে বাকি আছে তোমাদের অবস্থা কি হবে। আপনার মাথা আমার মাথার সাথে ঠোকর না লাগালে যে আমার মাথায় সিংহ যাবে। বুকের ভেতর একটা বাড়ি। দুপুর 12:10 ঈদবাজ নাহিদ আফরোজ সুমির সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রুশো রকিব। দুপুর 1টায় 7 পর্বের নাটক বউ পাগল আতা, পরিচালনা শাফিন আহমেদ। খবরদার আমার বিয়ের সম্বন্ধ নিয়ে আপনি যদি আর এই বাড়িতে আসতেন, তাহলে কিন্তু আমার সাথে খারাপ আর কেউ হবে না। আরে কুসুম তো থাকে ডিমের মধ্যে, তুই কি কুসুম খাবি? আপনি যদি আমার আব্বা হয়ে দেন তাহলে খুব ভালো হতো আর কি। দুপুর 1:30 7 পর্বের নাটক লাভ কানেকশন, পরিচালনা আশরাফুল আলম বাবলু। তাদের মনের ভিতর না শুধু আঠা। তিনি কি ছেলে না মেয়ে স্পষ্ট করে জানানোর শক্তি নেই, তাহলে তো হয়েই গেল। দুপুর 2:30 উৎসবের আড্ডা মৌসুমী মোয়ের সঞ্চালনায় রুশো রকিবের প্রযোজনায়। আজকের অতিথি তারিক আনাম খান। ঈদ মানে আনন্দ, আর ঈদের এই সময়টা আমরা আসলে আনন্দ করতে ভালোবাসি এবং সেই সাথে প্রিয় তারকার সকল অজানা তথ্য জানতেও কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। বিয়ের পরে প্রেম করেছেন কিনা? দুপুর 3টায় বাংলা সিনেমা লোভে পাপ পাপে মৃত্যু। আপনি? আমি সাগর চৌধুরী। তুই আমার স্বামীকে মারতে চাস? সাগর স্বামী হবার অযোগ্য। সন্ধ্যা 6:20 7 পর্বের ধারাবাহিক পকেটমার, পরিচালনা সজীব খান। আমি যদি ওই জায়গাটা দখল করতে না পারি, আমার আব্বা মা শান্তি পেব না। বাটে পাবো না তোরে, ওই দিন কিন্তু তোরে দখল করে আলাম আমি। এই আনিস তোরে আমি দেখি। এখন পর্যন্ত আমার সাথে কোনো বিয়ে 1 সপ্তাহ বেশি টিকতে পারে না। সন্ধ্যা 7:20 7 পর্বের নাটক সুপার 6, পরিচালনা নাসিরউদ্দিন মাসুদ। তুমি আমাকে কখনো প্রেমিক হিসেবে চাও না। প্রেম প্রীতির বাইরে আরো অনেক কাজ আছে নিয়াজ। বলবো না মানে সি দিয়ে ক হয় আবার চ হয়। রাত 8টায় একক নাটক বেকার, পরিচালনা আরিফুর রহমান নিয়াজ। এখন কি এই ভাত আমার গলা দিয়ে নামবো? কেন নামবে? তুমি তো কাজ করো, ও তো বেকার ঘুরে বেড়ায়, ও না খাইলেও কিছু হবে না। আমি তো বেকার, বেকাররা তো বোঝাই হয়। তুমি কি আমাদের বিয়ে নিয়ে ভেবেছো? অবশ্যই ভেবেছি। বেকারদের ভালোবাসা বা প্রেম করাটা একটা বিলাসিতা মাত্র। রাত 9:20 7 পর্বের নাটক ধোলাই খালের আইনস্টাইন, পরিচালনা শাহিন সরকার। দুনিয়ার কোনো নাট বল্টুই এই ঠোঁট রাখতে পারতো না। আমি মানা করছি তাই করবি না। আমার দাদির এক প্রেমিক ছিল, সে কলেরায় মরে গেছে। আমার তো একটা প্রেমিকা না, আমার তো অসংখ্য প্রেমিকা। আইনস্টাইন, ধোলাই খালের আইনস্টাইন। রাত 10টায় একক নাটক কেয়ারিং হাজব্যান্ড, পরিচালনা নাজমুল রনি। তোমার রান্না বান্না করা লাগবে না, তুমি রুমে চলো। সংসারে বৌমা একটু রান্না বান্না না করলে, শাশুড়িকে হেল্প না করলে হবে? তুমি একটা বয়স্ক মহিলা, আমার একটা বাপ দিচ্ছি আমি। রাত 11:20 ফোন ও লাইভ স্টুডিও কনসার্ট, প্রযোজনা
ইসরাফিল শাহিন, আজকের শিল্পী সাব্বির ও প্রিয়াঙ্কা বিশ্বাস। সাজিয়ে দেব যতন করে মনেরও মতন, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। নানান আয়োজনে সাজানো হয়েছে আজকের দিনটি। আশা করছি আপনারা ভীষণ রকমের উপভোগ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পুতুল আপু, আমি আসলে মুখিয়েছিলাম এটা জানার জন্য যে নাট্যতত্ত্ব বা নাটক নিয়ে পড়া, এই উৎসাহটা কেমন করে এলো? এটার হিস্ট্রিটা অনেক বড়, এত বড় তো নিশ্চয় বলা যাবে না, কারণ আমাদের সময় খুব অল্প, আর এতক্ষণ আমার কেচ্ছা কে শুনতে যাবে আসলে। আমি খুব ছোট করে বলবো যে একদমই ছোট থেকে ক্লাস 3 থেকে আমি আসলে থিয়েটার করি। রাইট, আমি জানি এটা। মণিমেনা খেলাঘর করি, তো তখন থেকে তারপর আবার জামালপুর থিয়েটার। তো যখন এগুলোর সাথে আসলে আমি জড়িত, তখন আমার ভাই, আমার আপন ভাই, বড় ভাই, ও ঢাকা ইউনিভার্সিটিতে তখন পড়াশোনা করতো। আমি যখন ইন্টারমিডিয়েট বা শেষ করব তখন ও আমাকে বললো যে ভার্সিটিতে কিন্তু পড়তে হবে। হ্যাঁ, আমাকে বুড়ি বলে ডাকে ও। তো বুড়ি, আর যাই হোক ভার্সিটিতে পড়তে হবে, আর তুই যেহেতু এগুলোই পছন্দ করিস, নাচ গান অভিনয়ের সাথে আছিস, নাট্যতত্ত্ব নামের একটি সাবজেক্ট আছে, বা ও নাটকের কথা বলেছিল যে নাটক নামে একটা সাবজেক্ট আছে, ওখানে তুই পড়তে পারিস। তো আমি তো আর এত কিছু জানি না, ও আমার মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে নাটক নিয়ে পড়তে হবে, এবং আমি সেটা জানি যে ঢাকা ভার্সিটিতে আছে নাটক নামের সাবজেক্ট আছে, আমি এইটুকুনি জানি। তারপরে আমি যেখানে যুক্তিবিদ্যা পড়াশোনা করতাম, সেই স্যার ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, উনি ফিলোসফিতে ওখান থেকে মাস্টার্স করেছেন। উনি আমাকে বললো যে পুতুল, তুমি তো জামালপুর থিয়েটার করো, আচ্ছা তুমি একটা কাজ করো, জাহাঙ্গীরনগরের নাট্যতত্ত্ব পড়ো, এটাই তোমার জন্য পারফেক্ট। এবং আমার ভাই যার পড়নায় ট্রাই করেছে যেন আমি ভার্সিটিতে ভর্তি হইতে পারি এবং সেই সাথে নাটকটা আমি পড়তে পারি। তো আমার লাইফে একটু ছোট করে বলি যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা দিই, আমি আসলে একেবারেই অনেক ওয়েটিংয়ে ছিলাম, অনেক পেছনের ওয়েটিংয়ে ছিলাম। সেখানে আমার চান্স হওয়ার কোনো কারণ নেই, হলেও হয়তো বা অন্য সাবজেক্ট হতো, পালি ফার্সি এরকম কিছু হতো, আমি ওটা পড়বো না, আমার মাথায় গেঁথে গেছে যে নাটক পড়তে হবে। দেন আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই, এবং আমি এত দুষ্ট যে যেদিন নাট্যতত্ত্ব পরীক্ষাটা হয় সেখানে আমাদের 4টা পরীক্ষা ছিল, মানে সকাল 10টায়, 2টায়, 3টায় এরকম। নাট্যতত্ত্ব পরীক্ষাটা ছিল 5টায়। তো আমি এর আগে যে 3টা পরীক্ষা ছিল, সেই 3টা পরীক্ষা অ্যাটেন্ড করে শুধু সাইন করে বের হয়ে আসছি। আমি নিজেকে খুব ট্যালেন্ট ভাবলাম যে কেন আমি এটা করেছি, আর নাট্যতত্ত্ব পরীক্ষাটা ঠিকঠাক মতো দিয়েছি। তো আমি যখন বের হলাম তখন আমার ভাই বললো, বুড়ি কী অবস্থা, তুই কি চান্স পাবি? বললাম এরকম হতে পারে কিছু একটা। তো আমি এটা কেন করেছি, অন্য কিছুতে যদি আমার চান্স হয়ে যায়, মন যেন ডাইভার্ট না হয়ে যায়। না না না, আমার ফ্যামিলি যদি আমাকে প্রেশার করে, আমার ভাই আমার সাথে আছে, কিন্তু আমি এমন একটা মফস্বল শহর থেকে আসা, সেখানে হয়তো আমার বাবা মা এগ্রি নাও করতে পারে, যদিও আমার বাবা একটা সময় থিয়েটার করতো, কিন্তু যেটা হয় বয়স হলে একটা মানুষ, বাবা মায়েরা চান যে ইকোনমিক্স, ল, ইংলিশ, বাংলা। বাবার খুব ইচ্ছে ছিল আমি ডাক্তার হব আর ভাই হবে ইঞ্জিনিয়ার। পরবর্তীতে বাবার ইচ্ছে হলো ভাই হবে বিসিএস ক্যাডার, তাই হয়েছে। আর আমি ডাক্তার হতে পারিনি, ডক্টরেট হয়তোবা হব, পিএইচডি করছি তো জানি না হয়তোবা। তো যাই হোক, এইভাবেই আসলে আমি জাহাঙ্গীরনগরে ওটা পরীক্ষাটা দেই এবং আমি শেষ পর্যন্ত চান্স পাই আসলে। এবং আনফরচুনেটলি একটুর জন্য আপনার সাথে আমার দেখাটা হই করে অনেকটা দিন পরে দেখা হয়েছে, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে পড়লে আমার ডিপার্টমেন্ট হচ্ছে নাট্যকলা ও সঙ্গীত। আরে আমরা তো বন্ধু একদম হাই ফাই। আমি একটা বিরতি নিয়ে আসি, তারপরে আবারও জম্পেশ আড্ডা হবে। সুপ্রিয় দর্শক যারা সাথে আছেন, আমি জানি কেউ কোথাও যাবেন না, আমাদের এই আড্ডার সঙ্গে নিশ্চয়ই থাকবেন। বিরতির ওভাগে আবারও দেখা হচ্ছে ঈদবাজ আয়োজনে, সাথেই থাকুন। চলে এলাম বিরতির ভাগে। আপনারা দেখছেন একুশে টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন, এবং যেখানে একজন ভীষণ প্রিয় মানুষ আছেন সাথে, আড্ডাবাজি চলছে এবং দেখছেন ঈদবাজ আয়োজন। পুতুল, যেই জায়গাটাতে ছিলাম যে একটা চমৎকার সময় এবং ভালো একটা সাপোর্টের মধ্য দিয়ে আপনি আসলে নাট্যতত্ত্ব নিয়ে পড়াশোনা করা, বা এই যে আপনি একটা লাকি মানুষ, আপনার ভাইয়ের একটা দারুণ সাপোর্টের মধ্য দিয়ে এগিয়ে গেলেন এবং ফাইনালি আপনি আপনার যে ইচ্ছাটা সেটা পূরণ করতে পারলেন, সেখান থেকে আবার একটু একটু করে সামনের দিকে এগিয়ে আসা। এবং বিগত কয়েকটা সপ্তাহ ধরে একটা কথা বারবার আমার কানে আসছিল, সেটা হচ্ছে সাঁতাও। একটু সাঁতাও নিয়ে শুনতে চাই, যে এই সাঁতাও শব্দটার একটা দারুণ অর্থ আছে। সেখান থেকে শুরু করে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল, এই যে উৎসবগুলোতে গেছেন, পুরো জার্নিটা মানে হাউ ওয়াজ দ্যাট? বলতে চাই সাঁতাও আমার জীবনে একটা উল্লেখযোগ্য একটা পার্ট, যে পার্টটা না হলে হয়তো বা আমি কি বলবো,
আমি পুতুলই হয়ে উঠতাম না আসলে। তো সেই জায়গা থেকে সাতাও সিনেমাটা করা হয় 2019-এ। সাতাও শব্দের অর্থ হচ্ছে অবিরাম বৃষ্টিপাতের সময়টাকে সাতাও বলে। সেটা হচ্ছে রংপুর অঞ্চলে, যারা রংপুরে তারা খুব ভালো করে জানবেন আর কি। বৃষ্টিটা যে খুব আশীর্বাদ হিসেবে আসে তা আসে নাই, সেটা আসে এক ধরনের বন্যা কবলিত মানুষজন সব। আমরা জানি যে ওই অঞ্চলটা আসলে ওই সময়টাতে কিভাবে সাফার করে। হ্যাঁ, একদমই তাই। তো সেই জায়গা থেকে সেই 2019 সালে আমরা সাতাও সিনেমাটা শেষ করি। তারপরে তো আসলে করোনা চলে আসে, যার কারণে আমাদের সিনেমাটা আসলে মুখ থুবড়ে পড়ে যায়। আমাদের যদিও হচ্ছে সিনেমাটা কাজ শেষ হয়েছিল, পোস্টের কাজ বাকি ছিল। আমরা জানি না যে সিনেমাটা আদৌ আসলে আলোর মুখ দেখবে কি দেখবে না। ওকে, যাই হোক, দিন শেষে 2022-এর শেষে এসে আমরা বুঝতে পারি, যখন সেন্সর পাই তখন বুঝতে পারি যে 2023-এ এসে আমরা এটা মুক্তি দিতে পারবো। এবং অবশেষে 28শে জানুয়ারি এটা মুক্তি পায়। তার আগের একটা ছোট্ট করে গল্পটা বলবো এরকম, যে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এটা প্রিমিয়ার শো হয় 21 জানুয়ারি এই বছর। এইটা একটা কি বলবো, এটা একটা ধামাকা ছিল আসলে আমাদের জন্য। মানে এটা আমরা এক্সপেক্ট করিনি যে আমাদের এত এত দর্শক হবেন। 350-400 দর্শক ফিরে গেছেন সিট না পেয়ে, টিকিট না পেয়ে, দেখতে না পেয়ে। এটা কি আসলে একজন শিল্পীর জীবনে ভাষায় প্রকাশ করার মতো না আসলে। মানে যে সিনেমাটা আলোর মুখ দেখছেই না। তো আমি যখন নিজে দরজার একদম পিছনে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমার সিনেমা প্রথমবার দেখছিলাম এইভাবে করে, সে এক অন্য রকমের অনুভূতি, মানে আই ক্যান ফিল। একদমই তাই। এটা একটা জার্নি গেল। দেন 28শে জানুয়ারি আবার মুক্তি পেল, এবং যেখানে আমাদের হল পাওয়া নিয়ে এক ধরনের ক্রাইসিস চলছিল। লাকিলি প্রিমিয়ার শোতে এত বড় একটা ধামাকার কারণে আমাদের সাংবাদিক ভাইয়েরা ছিলেন, তারা খুব পজিটিভ ছিলেন আমাদের চলচ্চিত্রের ব্যাপারে। তারা ভীষণভাবে সহযোগিতা করেছেন। আমাদের অনেক রিপোর্ট হয়েছে, অনেক সংবাদ মাধ্যমে সেটা চলে এসেছে। দেন হচ্ছে আমরা 5টি হল পেয়ে যাই। দেন এইটার জার্নিটা আবার হচ্ছে গিয়ে ঠিক তার আগের জার্নিটা হচ্ছে এটা গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিল, যেটা অনেক সম্মানসূচক একটা জায়গা আসলে। সেখানে প্রিমিয়ার শো হয়, মানে বাংলাদেশের আগে ওটা হয়ে গেছে। তো এটাও তো আসলে দেশের বাইরে, এবং গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আপনি জানেন যে ভীষণ রকমের সম্মানসূচক তো ওই জায়গা থেকে বাংলাদেশের পরে কলকাতাও গিয়েছিল এটা। দেন হচ্ছে নেপাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেল। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই যে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কিন্তু এটা পুরস্কৃত হয়েছে, বেস্ট ফিল্ম হিসেবে পুরস্কৃত হয়েছে। এবং এটার কিছু ক্যাটাগরি ছিল যে রিয়েলিস্টিক অভিনয়, যে অভিনয় করেছেন অভিনেত্রী তার ভীষণ রিয়েলিস্টিক অভিনয় ছিল, গল্পটা সরল ছিল, যার কারণে এই মানে পুরস্কারটা পেয়েছে। দিন শেষে কিন্তু ঘুরে ফিরে আমি আসছি একটা মিশ্র অনুভূতির জায়গার মধ্য দিয়ে গিয়েছেন। এই চলচ্চিত্রের শুটিংটাও অ্যাজ ফার অ্যাজ আই নো যে একটা ভালো সময়ের মধ্য দিয়ে গেছে, কারণ সবকিছুই প্রাকৃতিক ছিল, বৃষ্টি থেকে শুরু করে আমি যতটুকু জানি। সো আসলেও এরকম একটা জার্নির মধ্য দিয়ে গেছেন। একদমই তাই, মানে আমরা 1 বছর ধরে আসলে শুটিং করেছি। আপনার ঝুলিতে এরকম অনেকগুলো চলচ্চিত্র আসুক এবং অনেক কিছু এমন করেই অ্যাচিভ করেন, যেমন দর্শকের মন জিতে নিয়েছেন, তেমন আসলে আমাদেরকে আরও অনেক ভালো ভালো ছবি উপহার দিবেন, এটাই হচ্ছে প্রত্যাশা রাখি। চলচ্চিত্রে কাজ করার পরে টেলিভিশনে আবার কাজ করার যেই হয় না যে বিগ স্ক্রিনে কাজ করার পরে হয়তো আর টেলিভিশনে কাজ করার ইচ্ছাটা নাও থাকতে পারে, এরকম অনুভূতির জায়গায় কি এসেছেন, নাকি টেলিভিশনটাকে আসলে চালিয়ে নিয়ে যেতে চান? সত্যি কথা বলতে কি আমি এত কিছু তো ভাবিনি, কেননা 2019-এ যখন সিনেমাটা করেছি আমি তো অনেক 2006 থেকে মিডিয়াতে যেহেতু কাজ করছি, নাটকের সাথেই আছি। আমার তো এমন না যে জন্ম হয়েছে চলচ্চিত্র দিয়ে, তা না, আমার জন্ম হয়েছে ছোট পর্দা দিয়ে, নাটক দিয়ে, অভিনয় দিয়ে, মঞ্চ দিয়ে। তো এইটার প্রতি যে প্রেম, যে ভালোবাসা, মঞ্চ, টেলিভিশন বা বিজ্ঞাপন চিত্রই বলি না কেন, আমার কাছে আসলে অভিনয়টা খুব জরুরি আপু। হ্যাঁ, যে আমি কোন ক্ষেত্রে অভিনয় করছি সেটা না, আমার কাছে অভিনয়টা জরুরি। আমি যে অভিনয় করতে পারছি এটা না কেন জানি ভীষণ রকমের আত্মতৃপ্তি বোধ হয় যে আমি অভিনয় করতে পারছি। আমি হ্যাঁ, অনেকদিন আমি মঞ্চে দাঁড়াতে পারছি না, এটা একটা ভীষণ ক্ষুধা লেগে আছে, মানে পিপাসা লেগে আছে। আমি কবে মঞ্চের এরকম একটা লাইট আমার চোখে মুখে পড়বে সেই প্রত্যাশা আমি করি, সেই অপেক্ষায় আমি আছি। তেমনি মানে আমি বলতে চাই যে ওই যে সিনেমাতে অভিনয় করে ফেলেছি, এটা অনেকেই ভাবছে আচ্ছা সিনেমাতে অভিনয় করে ফেলেছে পুতুল, এখন হয়তো বা নাটকে অভিনয় করবে, এখন হয়তো ডিফারেন্ট ভাবে এইটা
একটু ভাবছে, কেউ ভাবছে সে কি এই ক্যারেক্টারে কাজ করবে, আচ্ছা তার রেমুনারেশন মনে হয় অনেক হাই হয়ে গেছে, আচ্ছা থাক ওনাকে বাদ দেই। আপনার এই সারল্য বিষয়টা বা সরলতা, এবং আমার মনে হয় যে শিল্পীর মধ্যে এই সরলতার জায়গাটাই তাকে আসলে অনেক বেশি আলোকিত করে। ভীষণ ভালো লাগলো আসলে যেমন করে বললেন। আমার মনে হয় এই জিনিসটাকে আমি আরেকটু নিতে চাই, তাই একটা বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে এই আড্ডাটা আরো খানিক সময় চলবে এবং আমি আসলে বুধ হয়ে আড্ডা দিতে চাই। সাথে নিশ্চয়ই থাকবেন, ফিরে আসছি বিরতির ওভাগে। ঈদ বাজ আয়োজনে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। বিরতির ভাগে আজ আমাদের সাথে রয়েছেন অভিনয় শিল্পী আইনুন পুতুল। পুতুল আপু, কাজের কথা শুনছিলাম, সামনের পথটা কেমন ভাবে দেখতে চান, অভিনয়ের মধ্যেই নিজেকে জিয়ে রাখতে চান, সেটাও বুঝতে পেরেছি। একটু জানি যে ঈদে এবারে আসলে কি কি কাজ আমরা পেলাম আপনার কাছ থেকে, এবং 21 টেলিভিশনে আপনার একটা নিয়মিত নাটক যাচ্ছে, সেটা সম্পর্কেও একটু জানতে চাই। ধারাবাহিকে কাজ করলে একটা প্রবলেম হয়ে যায় কি, ধারাবাহিকে এতটা টাইম দিতে হয় যে যার কারণে অন্য সিঙ্গেল নাটক বা বিজ্ঞাপন চিত্রে কাজ করাটা একটু দুরূহ হয়ে যায়। আসলে ওখানে অনেকটা টাইম দিতে হয়। আর যদি সেটা হয় মেগা সিরিয়াল বা ডেইলি সোপ, তাহলে তো কোনো কথাই নেই। তো সেক্ষেত্রে আমি বেশ কয়েকটা বেসরকারি চ্যানেলে আমি ডেইলি সোপ করছি, যার কারণে ঈদের কাজগুলো একটু কম। যেমন আমি 3টে সিঙ্গেল নাটক করেছি, এগুলো প্রচার হবে, এখনও যায়নি, মেবি আজকে একটা যাওয়ার কথা। আর একটা টিভিসির কাজ করেছি, সেই টিভিসিটা এখন অন ইয়ারে যাচ্ছে। তো এরকম টুকটাক চলছে, আর ধারাবাহিকের কাজ তো চলছে। আর আপনি যেটা বললেন যে 21 টিভিতে একটা যাচ্ছে রোমান্টিক বাড়িওয়ালা, হ্যাঁ অনেকদিন ধরে এটা শুটিং করছিলাম আমরা, অনেকদিন ধরেই প্রচার হচ্ছে। ভীষণ মজাদার একটা ক্যারেক্টার, ভালো লাগছে নাটকটিতে কাজ করতে, কেননা টিমটা খুব মজার। আর সেলিম ভাই আছেন, আমার অপোজিটে কাজ করছেন আশিক চৌধুরী, ভীষণ মানে কি বলবো, বেস্ট কোয়ার্টিস্ট। আসলে খুব ভালো লাগে, কারণ ওনার সাথে আমার অনেক দিন ধরেই আসলে আমরা নায়ক নায়িকার ক্যারেক্টার করে যাচ্ছি, সো কমফোর্টেবল জোনটা হয়ে গেছে এবং একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায়। বলছিলেন যে টিমটা খুব মজার, মজার ঘটনা একটু জানি যে আসলে যেটা আমরা পর্দায় দেখি তার পেছনে আসলে বহু নাটক হয়ে যায়, সেখান থেকে মজার কোনো ঘটনা আছে কিনা? এই নাটকটাতে মজার ঘটনাটা কখন ঘটে, মানে ওভারঅল মিলেই আমরা এত ফুর্তি নিয়ে কাজটা করি। আসলে মজার ঘটনাটা ঘটে যখন সেলিম ভাইয়ের গেটআপটা তৈরি হয়, যখনই সে গেটআপটা নেয় তখনই তাকে নিয়ে আমরা একটু হাসাহাসি করে ফেলি, এবং খুব পিকুলিয়ার তো গেটআপ, নাটকেই আসলে ওটা চরিত্রের খাতিরেই তাকে করতে হয়। তো ওই গেটআপটা নিয়ে সারাক্ষণ সে চরিত্রের মধ্যে থাকে, এবং চরিত্রের মধ্যে যখন থাকে খুব স্বাভাবিকভাবেই আমাদের ভীষণ কমেডি জাতীয় ঘটনা বলেন ওরকম ভাবেই পুরোটা সময়। তাই তো ওই বিষয়গুলো আসলে আমাদেরকে আন্দোলিত করে বা অনেক বেশি আনন্দ দেয়, ভালো লাগে। এখন বিভিন্ন প্ল্যাটফর্মে বা বিশেষ করে যদি আমি ইউটিউব এবং ফেসবুক পেজের কথা বলি, এই জায়গাটাতে আসলে আমরা দর্শকদের রিয়াকশন, ভালোবাসা যেমন পাই, তেমন আসলে নানান রকমের কমেন্টস পাই, বা তাদের ওই অনুভূতির জায়গাগুলো আমরা জানতে পারি যেখানে আসলে খুব সুখকর বিষয় নয়। এই জিনিসগুলোকে আসলে কিভাবে হ্যান্ডেল করেন, কিভাবে দেখেন? হ্যাঁ, অনেক কিছু শুনেছি জীবনে, অনেক কিছু ফেস করতে হয়েছে। তো তখন ওই যে একটা কথা বলে না, বোবার কোনো শত্রু নেই। তো মাঝে মাঝে হ্যাঁ বোবা থেকেছি, প্রতিবাদ যে করিনি তা না, প্রতিবাদও করেছি, এবং নিজের একদম জায়গাটাকে ঠিক রেখে সম্মানটাকে বাঁচিয়েই আমি প্রতিবাদটা করেছি। একটা কথা সবসময় বলে না, মানুষজন এমনি কথা বলে যে আমি যদি কি বলবো, একটা ছোট মন মানসিকতা মানুষের সাথে কথা বলতে চাই, দিন শেষে আমিই ছোট হয়ে যাব, কেননা ও যতটা নিচে নামতে পারবে আমি তো পারবেন না, বা আমি পারবো না, তাহলে তার সাথে এত কথা বলার দরকার কি? অ্যাভয়েড করো। হ্যাঁ, সবসময় অ্যাভয়েড করা যায় না, তখন হয়তো বা দেয়ালে পিঠ ঠেকে গেলে সামনের দিকে আগাতে হয়, সামনের দিকে যদি আগাতে হয় তখন প্রতিবাদটা করতেই হয়। অনেক অনেক ধন্যবাদ পুতুল আপু, আসলে সময়টা কেমন করে যেন চলে গেল, মুগ্ধতার মধ্য দিয়েই চলে গেল। আসলে আরো খানিকটা সময় পেলে আরো জমিয়ে গল্প করা যেত, অফেয়ারে নিশ্চয়ই আমরা সেই গল্পটা করে ফেলবো। সময় বলছে আপনার কাছ থেকে বিদায় নিতে হবে। খুব ভালো থাকুন, এটাই প্রত্যাশা। আমাদেরকে দারুণ কিছু কাজ উপহার দিবেন, এটাই চাই। আর সাথে সাথে এটাও চাই যে মঞ্চের ক্ষুধাটা যেটা রয়ে গেছে সেটা পূরণ হোক খুব শীঘ্রই। খুব শীঘ্রই হবে। আমার আশিনগর থিয়েটারে নতুন নাটক আসছে,
ইনশাল্লাহ আমি নিশ্চয়ই সেখানে দাঁড়াতে পারবো। আর যেহেতু অনুষ্ঠান একদম শেষ, আমি আর কথা না বাড়াই, 21 টিভিকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এই যে মানে ঈদের এত এত আয়োজনের মধ্যে আমাকে নিয়ে একটা ছোট্ট আয়োজন করা হয়েছে, এই কারণে আমি অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার ঈদ জন্য মোবারক। ধন্যবাদ। ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, সময়টা তো গল্প করতে করতে এগিয়ে গেল, তবে এখনো আপনাদের সাথে সময় আমার ইতি ঘটেনি। ফিরে আসছি একটা বিরতির পর, সাথে থাকুন। ঈদবাজ আয়োজনে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। গল্প করছিলাম, গল্পের মাঝখানে আমি খুব মিস করছিলাম একটা গান। আমি জানি আপনারাও মিস করছিলেন। চলুন একসাথে একটা গান শুনে আসি। দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন, কেউ জানি না, কেউ জানি না। তুমি আমার জীবন, আমি তোমার জীবন, তুমি আমার জীবন, আমি তোমার জীবন।
দারুণ একটা গান শুনে ফিরে এলাম আবারও ঈদবাজ আয়োজনে। আপনারা নিশ্চয়ই দারুণ একটা সময় কাটালেন। আমি তো খুব সুন্দরভাবে সময়টা কাটালাম আপনাদের সাথে এবং আমার অতিথির সাথে, সেই সাথে গানের যে সময়টা গেল। আরও একটা গান শুনতে খুব ইচ্ছে করছে, আমিও শুনবো, কিন্তু তার আগে আমি একটু বিদায় নেই। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। ঈদের 3টা দিন গেল, সামনের আরও যে দিনগুলো রয়েছে ছুটিটা সুন্দর করে কাটাতে চাই আমরা এবং সম্পূর্ণরূপে উপভোগ করতে চাই এই ঈদের আনন্দ। সেই আনন্দ থাকুক অম্লান, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। জানাই ঈদ মোবারক। নীলাঞ্জনা ওই দিন নীল চোখে চেয়ে দেখো না, তোমার